ভোর রাত, সময়টা ঠিক 4টা কি 5টার কাছাকাছি। চারিদিকে এখনো ফজরের আজান দিচ্ছে। ফজরের নামাজের জন্য কিছু কিছু লোক নামাজে যাচ্ছে। চৌধুরী বাড়ির সামনে সাদা কাপড়ে মোড়ানো লাশের উপরে শোয়ানো রোদের লাশ। তার কিছুটা সামনে মাটিতে বসে আছে শুভ্র। শুভ্রের বিধ্বস্ত অবস্থায়, এই অবস্থায় শুভ্রকে দেখে কেউ চিনতে পারবে না। কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। শুভ্র মাথা নিচু করে মাথা তুলে সামনে তাকায়। হেনা বেগম, হাসি বেগম, রুহি, নীলা পাগলের মতো কাঁদছে আর কি যেন বিলাপ করছে। আরাফ চৌধুরী কিছুটা দূরে দাঁড়িয়েছে, চোখ মুখ তার লাল হয়ে আছে। শুভ্র সবার দিক থেকে ফিরে তাকায় আরফিন বেগমের দিকে। আরফিন বেগম কিছুটা দূরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে কেমন অসহায়তার ছাপ। শুভ্র চোখ ফিরিয়ে তাকায় রোদের সাদা কাপড়ে ঢেকে রাখা লাশের দিকে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে শুভ্র। চোখ পানিতে ভরে যায়। শেষমেশ সে হেরেই গেল। পারেনি তার রোদকে সে আগলে রাখতে। তার রোদ বুকে হাজারটা অভিমান পুষে রেখে চিরবিদায় নিয়ে চলে গেছে। শুভ্র উঠে রোদের কাছাকাছি যেতে নিলে কেউ একজন এসে ধরে ফেলে। পেছনে ফিরে তাকিয়ে দেখে রোমান। রোমানের চোখেও পানি। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, আমায় ছেড়ে দে রোমান, প্লিজ আমায় ছেড়ে দে। আমার পাখি আমায় ছেড়ে চলে গেছে। আমার পাখি কাছে আমাকে যেতে দে প্লিজ ভাই, একটু শান্ত হ। রোদকে এখন দাফন দিতে হবে, এইভাবে বেশিক্ষণ রাখা যাবে না। না এমন করিস না তোরা, আমার ফুলকে আমি কোথাও যেতে দিব না। তুই আমাকে ছেড়ে দে, আমার ছোট্ট ফুলের কাছে আমায় যেতে দে। শুভ্র ছটপট করতে থাকে। রোমান শক্ত করে শুভ্রকে জাপটে ধরে। প্রাণপ্রিয় বন্ধুর এমন হৃদয় বিদারক অবস্থা সে আর দেখতে পাচ্ছে না। শুভ্র রোমানকে আবার অনুরোধ করে বলে, আমার রোদকে ওরা সবাই নিয়ে যাচ্ছে, আমায় একটু ছাড়, আমার পাখিকে ওরা নিয়ে যাচ্ছে, প্লিজ আপনারা সবাই এমন করবেন না। আমার রোদ অন্ধকারে ভয় পায়, আমার রোদকে ওই অন্ধকার কবরে একা রেখে আসবে না। প্লিজ রোদের সাথে আমাকে কবর দিন, আমি আর বাঁচতে চাই না। রোদ ধরপড়িয়ে উঠে বসে শুভ্র। শরীর দিয়ে এখনো ঘাম ঝরছে। জোরে জোরে শ্বাস ফেলছে শুভ্র। বসা থেকে উঠে দাঁড়ায়। এমন সময় অপারেশন থিয়েটারে দরজা খুলে ডক্টর আরাফ চৌধুরীর দিকে এগিয়ে আসেন। শুভ্র দৌড়ে যান সেদিক দিয়ে। বুকের ভিতর এখনো ধুকপুক করছে। পা থরথর করে কাঁপছে। বারবার একটু আগে দেখা রোদের সাদা কাপড়ে জড়ানো নিথর দেহটার কথা মনে পড়ছে আর পুরো শরীর শিউরে উঠছে। ডাক্তার এসে আরব চৌধুরীকে বলে ওঠেন, পেশেন্টের অবস্থা খুব খারাপ, মাথায় অনেকটা আঘাত লেগেছে। গুলিটা আমার বের করে দিচ্ছি, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর মাথার আঘাতটা অনেক বেশি গভীর। 24 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে তাহলে রোগী কোমায় চলে যেতে পারে সারা জীবনের জন্য, এমনকি মারাও যেতে পারে। প্লিজ আপনারা সবাই আল্লাহকে ডাকুন, আমরা সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করুন। ওনার বেঁচে থাকার চান্স মাত্র 10%। এখান থেকে নিজের জীবনে ফিরে আসা খুব কঠিন। এখন উপরে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। ডক্টর কথা বললেই চলে যান। আরফিন বেগম ঠাস করে বসে পড়ে করিডোরে রাখা চেয়ারের উপর। আরব চৌধুরী চশমা খুলে চোখের পানি মুছেন। রুহি নীলা টুকরে কেঁদে ওঠে। হেনা বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠে বিড়বিড় করে বলে, শেষমেশ মায়ের মতো অভাগা কপাল নিয়ে জন্মালি। বাহারি আজানের ধ্বনি কানে ভেসে আসছে। শুভ্র বসা থেকে উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে দৌড়ে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে কিছুটা দূরে মসজিদ। শুভ্র উঁচু করে মাথায় একটা রুমাল বেঁধে নামাজে দাঁড়িয়ে যায়। শুভ্রের প্রতিটি শেষদায় জায়নামাজে ভিজে যাচ্ছে। কান্না, কোনো শব্দ হচ্ছে না, শুধু চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নামাজ শেষ করে সালাম ফিরে মোনাজাত ধরছে। বুক ফেটে কান্না আসছে, গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। শুভ্র কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, হে আমার রব, তুমি আমার ছোট্ট ফুলকে আমার থেকে কেড়ে নিও না। যে আমার বাম পাজু দিয়ে তৈরি তাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তোমার এক পাপী বান্দা আমি, আমাকে তুমি আমার ছোট্ট ফুলের জীবনটা ভিক্ষে দাও। আমি যে আমার ফুলকে ছাড়া বাঁচতে পারবো না। শুভ্র কথা আটকে যায়। কান্নার জন্য কাঁদতে কাঁদতে আবার বলে ওঠে, না চাইতে আমি অনেক কিছু পেয়েছি,
না চাইতেও তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, তবে আজ তোমার কাছে আমি আমার রোদকে জীবন ভিক্ষে চাইছি। তোমার কাছে কিছু চাইলে নাকি তুমি খালি হাতে ফেরো না। তোমার ওই পাপি বান্দা কখনো কথা তুমি শুনছো? আমার ছোট্ট পাখিটিকে আমার কাছে ফিরিয়ে দাও মাবুদ। একটা বার আমার করা ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও। কথা বলে ডুকরে কেঁদে ওঠে। আল্লাহ আল্লাহ, শুনছো তুমি? ফিরিয়ে দাও আমার পাখিটিকে। ওর সাথে তো এখনও আমার অনেক পথ চলার বাকি। এই জীবন আমার পাখিকে হারানোর যন্ত্রণা আমি সইতে পারবো না। শুভ্র কাঁদতে কাঁদতে একসময় সেন্সলেস হয়ে যায়। এদিকে রুহি রোমানের কাঁধে মাথা ঠেকিয়ে বসেছে। কাঁদতে কাঁদতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। রুহি রোদের কথা মনে আসতে আবার ডুকরে কেঁদে ওঠে। রোমান বলে ওঠে, বোকা নারী, আর কেঁদো না প্লিজ। আল্লাহকে ডাকো আর দোয়া করো, রোদের কিছু হবে না। রোমান রুহির চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না, প্লিজ এইভাবে কাঁদবেন না। রুহি কাঁপা কাঁপা স্বরে বলে, গায়ক সাহেব, কেন এমন হলো? আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো। মা বাবা বেঁচে থাকতো, আমরা এতিম ছিলাম, আমাদের কথা বাদই দিলাম। রোদ রোদ তো অনেক কিছু সহ্য করছে। সেই ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়েছে। পরে আমার আম্মু খুন করার মিথ্যে অভিযোগ নিয়ে ভাইয়ের চোখে দোষী হয়েছে। ভাইয়ের খারাপ ব্যবহার, ভাইয়ের দেওয়া অবহেলা, সব মিলিয়ে রোদের জীবনটা নরক ছিল। কিন্তু শেষমেশ আর সুখের দেখাটা পেল না। শেষে কিনা এই পরিণতি ছিল ওর কপালে। কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠে রুহি। কাঁদতে কাঁদতে বলে, রূপ গুণ কিচ্ছু না গায়ক সাহেব, মেয়েরা তো হেরে যায় ভাগ্যের কাছে। রুহি চক্ষুর পানি মুছে রোমানের দিকে তাকায়। তাকিয়ে মলিন হেসে তারপর বলে, তবে আমি বলবো আমি ভাগ্যবতী। আমাকে ভালোবাসার জন্য আপনি আছেন। আপনাকে পেয়ে বেঁচে থাকার ইচ্ছে আমার দ্বিগুণ হয়েছে। আমি বাঁচতে চাই আপনার সাথে। আমি সারা জীবন থাকতে চাই আপনার সাথে। আমি ছোট্ট একটা সংসার সাজাতে চাই আপনার সাথে। রোমান মুচকি হাসে। এক হাত দিয়ে রুহিকে জড়িয়ে ধরে, আমার দেখা শ্রেষ্ঠ নারী তুমি। তোমাকে দেখার পর আমার আর অন্য কাউকে সুন্দরী বলে মনে হয়নি। আমার বোকা নারী, আমার জীবনে তুমি কি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমার বোকা নারী। রুহি রোমানকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি, ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। আমার জীবনে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষ চাই না। আমি আমার গায়ক সাহেবকে বড্ড বেশি ভালোবাসি। অন্ধকার আচ্ছন্ন রাত, সাদা একটা কাপড়ে দাঁড়িয়ে আছে রোদ। তার কিছুটা সামনে দাঁড়িয়েছে শুভ্র। অস্থির হয়ে চারদিকে তাকাচ্ছে আর রোদকে খুঁজছে। রোদকে দেখে চিৎকার করে ডাকছে, আর রোদ ধীরে ধীরে ধোঁয়ার সাথে মিলিয়ে যেতে হঠাৎ শুভ্র রোদ বলে চিৎকার করে উঠে বসে পড়ে। শুভ্রের চিৎকার শুনে রোমান নিলয় দৌড়ে আসে, কেবিনের দরজা খুলে দেয়। শুভ্রের হাতে স্যালাইন লাগালো, জোরে জোরে নিঃশ্বাস নিছে। এক টান দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলে বেড থেকে উঠে রোমান নিলয়ের কাছে এসে শুভ্রকে ধরে ফেলে। শুভ্রের হাত দিয়ে রক্ত পড়ছে। এখনও সময়টা ঠিক দুপুর গড়িয়ে বিকেল 4টা কি 4:30। সকালে মসজিদের লোক খবর পাঠায় যে কেউ একজন মসজিদে সেন্সলেস হয়ে পড়েছে। এদিকে রোমান নিলয় শুভ্রকে খুঁজছে। মসজিদে গিয়ে দেখে শুভ্র সেখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। সেখান থেকে শুভ্রকে নিয়ে এসে হসপিটালে এডমিট করে। শুভ্রের বেহাল অবস্থা, হাত পা ছিলে গেছে, পায়ের অনেকটাই জখম। সেই দিকে শুভ্রর কোনো খেয়াল নেই। সে রোদের জন্য এক নাগাড়ে পাগলামি করছে। এদিকে রোমান নিলয়কে শুভ্র কোনোভাবে ধরে রাখতে পারছে না। বারবার রোদের কাছে যেতে চাইছে শুভ্র। শুভ্র নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, তোরা আমাকে এইভাবে ধরে রেখেছিস কেন? ছেড়ে দে আমায়, আমাকে আমার রোদের কাছে যেতে হবে, ছাড় বলছি। রোমান শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ ভাই, একটু শান্ত হ। তোর রোদ ঠিক আছে, তুই একটু শান্ত হ ভাই প্লিজ। তোর শরীর ঠিক নেই, এখানে একটু রেস্ট নেই আমার ভাই। শুভ্র রাগে চিল্লিয়ে ওঠে, রাখ তোর রেস্ট, তোর শরীর খারাপ, আমাকে আমার রোদের কাছে যেতে হবে, যেতে দে আমায়। শুভ্র রোমান আর নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেবিন থেকে বেরিয়ে এসে রোদকে আইসিইউতে রাখা হয়েছে। শুভ্র রোদের কেবিনের সামনে যেতেই একজন নার্স বাধা দিয়ে বলে, স্যার, এখানে যাওয়ার কারো অনুমতি নেই। আপনি যদি দেখতে চান বাইরের জানলা দিয়ে দেখেন, ভিতরে যাওয়া হবে না, রোগীর সমস্যা হবে। যাওয়া যাবে না মানে কি? আমি আমার বউকে দেখব, সামনে থেকে সরুন। শুভ্র কোনো রকম নার্সকে ধাক্কা দিয়ে সরিয়ে
কেবিনের দরজা খুলে ভিতরে যায়। রোদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় ব্যান্ডেজ। শুভ্রের চোখ ভিজে ওঠে। ধীর পায়ে এগিয়ে যায় রোদের দিকে। রোদের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁপা কাঁপা হাতে রোদের হাত স্পর্শ করে রোদের দিকে ঝাপসা চোখে তাকায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কিরে উঠবি না? অভিমান করছিস তোর শুভ্র ভাইয়ের সাথে? কথা বলবি না আমার সাথে? আমি তো খুব খারাপ, তোকে শুধু কষ্ট দেই, একটু ভালোবাসি না, এই জন্য উঠবি না তাই তো? শুভ্র শব্দ করে কেঁদে ওঠে। পুরুষ মানুষ নাকি কাঁদতে নেই, কিন্তু আজকে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিরে, পারলাম এত নিষ্ঠুর হতে? কি করে পারলাম আমার ছোট্ট পরীটাকে এত কষ্ট দিতে? বলে রোদের হাত ধরে কেঁদে দেয়। হঠাৎ কারো পেছনে কারো কাঁধে স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকায়। রোমান দাঁড়িয়েছে শুভ্রের দিকে তাকিয়ে। রোমান হঠাৎ করে বলে, কদর করতে না জানলে নসিবে থাকা জিনিস আল্লাহ উঠিয়ে নেয়। শুভ্র কিছু বলে না, রোদের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। সে কি বলবে? বলার মতো তার কিছুই নেই। ডাক্তার দেওয়া 24 ঘন্টা সময় পার হতে লাগলো, কিন্তু রোদের এখনো জ্ঞান ফেরেনি। কেটে গেছে আরও 7 দিন। রোদের এখনো জ্ঞান ফেরেনি। আর কখন জ্ঞান ফিরবে কিনা তাও জানা নেই। ডাক্তার কিছু বলতে পারছে না। শুভ্রের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আফরিন বেগম এই 7 দিনে একটা বারের জন্য শুভ্রের সাথে কথা বলেনি। শুভ্র অনেক পাগলামি করছে। সান্ত্বনা তো দেওয়া দূরের কথা, শুভ্রের দিকে ফিরেও তাকায়নি। শুভ্র দিন রাত রোদের পাশে বসে থাকে, কিন্তু রোদের কোনো রেসপন্স নেই, শুধু নিঃশ্বাসটা জ্বলছে। সময় চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজের মতো চলে যায়। আজ 1 মাস হতে চলল, রোদের এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার বলছে রোদ কোমায় চলে গেছে, কখন ঠিক হবে কি না তা তারা কিছুই বলতে পারছে না। শুভ্র এই 1 মাসে অনেক পাগলামি করছে। রোদের থেকে 1 মিনিটের জন্য দূরে সরে যায়নি, রোদের কাছেই ছিল। শুভ্র রোদকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে 3 দিন। বাড়িতে রোদের চিকিৎসা চলছে। চৌধুরী বাড়ি খুশি যেন সব কিছু মাটিতে চাপা পড়ছে। হেনা বেগমের শরীর খারাপ হচ্ছে দিনকে দিন রোদের টেনশনে। রোমান মাঝে মাঝে আসে রোদকে দেখতে। রুহির সাথে সব কিছু ঠিকঠাক চলছে। নিলয় কেমন চুপ হয়ে গেছে, আগের মতো আর দুষ্টুমি আর মজা করে না কারোর সাথে। শুভ্র ভাইয়ের জন্য তার খুব খারাপ লাগে। এখন আর শুভ্রর পিছনে লাগে না নিলয়। শুভ্রকে দেখলে যে কারো মায়া হবে। শুভ্র সব কাজকর্ম বাদ দিয়ে রোদকে সুস্থ করার জন্য দিন রাত রোদের সেবা যত্ন করে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ বাদ দিচ্ছে না শুভ্র। প্রতি ওয়াক্তে নামাজে মোনাজাতে আল্লাহর কাছে রোদের সুস্থতা কামনা করে। রাত 12:30, রোদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, বিছানায় শুয়েছে। রোদকে দেখে মনে হচ্ছে কোনো মৃত লাশ শুয়ে রাখা হচ্ছে। শুভ্র রোদের পাশে গিয়ে বসে, রোদের হাতে নিজের হাতের মুঠো এনে আলতো করে চুমু খায়। শুভ্র চোখ দুটো ছলছল করছে। শুভ্র কাঁপা কাঁপা স্বরে বলল, রে শাস্তি দিচ্ছিস আমাকে, পোড়াচ্ছিস, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? ঠিক আছে, নে পরীক্ষা। আমিও দেখব কতটা কষ্ট দিতে পারিস আমাকে, কতদিন থাকতে পারিস এভাবে। শুভ্র রোদের হাত ছেড়ে দেয়, উঠে দাঁড়ায়। রোদের দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কেটে গেছে 6টি মাস। এই 6 মাসে শুভ্র রোদের সব কিছু খেয়াল রাখছে, একটা বারের জন্য রোদের থেকে জুড়ে যায়নি। এই 6 মাসে চৌধুরী বাড়িতে এসেছে অনেক পরিবর্তন। পরিবর্তন ঘটেছে মা ছেলের সম্পর্ক। শুভ্র আফরিন বেগমের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছে, কিন্তু আফরিন বেগম শুভ্রের সাথে কোনো কথা বলেনি। সকাল 8টা, নতুন এক সকালের সূচনা। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোদকে ওষুধ খাইয়ে মেডিসিন দিয়েছে। শুভ্র রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। অফিসে কী নিয়ে একটা ঝামেলা আছে, যার জন্য যেতে হচ্ছে। শুভ্রর মন জানি সায় দিচ্ছে না যেতে, তারপরে যেতে হচ্ছে। দুজন নার্সকে বলে শুভ্র বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এদিকে হঠাৎ রোদের বাম হাতের আঙুল নড়ে ওঠে, চোখের পাতা নড়তে থাকে। নার্স কিছু দেখে, দৌড়ে গিয়ে ডেকে এনে আফরিন বেগমকে। আফরিন বেগম সাথে সাথে হেনা বেগম, রুহি, হাসি বেগম, মীরা বেগম আসেন। রুমে ঢুকে এক এক রকমে অবাক হয় সবাই। আফরিন বেগমের চোখে পানি। আফরিন বেগম কান্না করে দিয়েছে, সবার চোখে পানি। এদিকে রোদ বিছানার উপর বসে আছে, রুমের চারিদিকে তাকিয়ে আছে কেমন করে যেন। আফরিন বেগম দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার রোদ মামুনি ঠিক হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া, তুমি আছো আমার মেয়েটার কাছে, তুমি ঠিক করে দিয়েছো মাবুদ। কথাগুলো বলে রোদের সারা মুখে চুমু খায় আফরিন বেগম। এই রোদ ড্যাব ড্যাব করে তাকিয়েছে সবার দিকে, কোনো কিছুই বলছে না। বিকেল 4টা,
শুভ্র রোদের কাছে দৌড়ে আসে, রোদকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, আমার রোদ পাখি ঠিক হয়ে গেছে, আমার ছোট্ট ভুল ঠিক আছে। আল্লাহ, তুমি আমার কথা শুনছো। আল্লাহ, তোমার কাছে আমার হাজার হাজার শুকরিয়া। তুমি আমার পাখিকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ। শুভ্র রোদকে ছেড়ে রোদের সারা মুখে চুমু দিতে থাকে। হঠাৎ রোদ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ আহ, টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ ভয়ে এতক্ষণ কেঁদে দিয়েছিল। শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, কে আপনি? আমাকে এইভাবে ধরছেন কেন? আম্মু কোথায় তুমি? আমাকে নিয়ে যাও এখান থেকে। শুভ্র দুই হাত দিয়ে চোখের পানি মুছে বলে, কী সব বলছিস রোদ? আমাকে চিনতে পারছিস না? আমি তো শুভ্র ভাই। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে নিলে রোদ পিছিয়ে গিয়ে বলে ওঠে, কে আপনি? আমি আপনাকে চিনি না। আফরিন বেগম রোদকে জড়িয়ে ধরে। রোদ মাথা রেখে ধরে আফরিন বেগমের কোলে ঢলে পড়ে। আফরিন বেগম তাড়াতাড়ি করে রোদকে বিছানায় শুয়ে দেয়। নার্স রোদকে দেখতে থাকে। আফরিন বেগমকে উদ্দেশ্য বলে, ম্যাডাম, আপনি ডক্টরকে খবর দিন, তাকে আসতে বলুন। রোদ ম্যাডামের অবস্থা বেশি ভালো ঠেকছে না। আফরিন বেগম দ্রুত ডাক্তারকে খবর দেয়। ডক্টর রোদকে চেক আপ করে একটা ইঞ্জেকশন পুশ করে। আফরিন বেগমকে উদ্দেশ্য বলে, সব ঠিক আছে, তবে অনেক দিন পর কোমা থেকে উঠেছে তো, তাই শরীর দুর্বল, এই জন্য সেন্সলেস হয়ে গেছে। তাকে কোনো রকম টেস্ট দিবেন না, যতটা সম্ভব খেয়াল রাখবেন। ডাক্তার নিজের ব্যাগপত্র গোছাতে লাগে। ইঞ্জেকশন দিচ্ছি, আজকে সারাদিন ঘুমাবে, আপনারা কেউ ডিস্টার্ব করবে না, আর চিন্তা করার কোনো কারণ নেই, সব ঠিক আছে। এই বলে ডাক্তার চলে যায়। তার পিছু পিছু নীল যায় ডাক্তারকে পৌঁছে দিতে। আফরিন বেগম চোখের আড়ালে চোখের পানি মুছে রোদের কাছে গিয়ে বিছানার পাশে বসে রোদের মাথায় হাত বুলায়। রোদ ঠিক হওয়া যাওয়াতে খুশি। রুহি, নীলা এখনও জানে না রোদ ঠিক হয়ে গেছে। শুভ্র কিছু জানে না। ওই যে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনও বাড়ি ফিরেনি। রুহি, নীলা কলেজে গেছিলো, এখনও বাসায় আসেনি। বিকাল 4টা। ক্লান্ত শরীর জুড়ে বাসায় ঢুকে শুভ্র ড্রয়িং রুমে থেকে পেরিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। এদিকে রোদ পিটপিট করে চোখ খুলে তাকায়। আস্তে করে শোয়া থেকে উঠে বসে রুমের চারিদিকে কেমন করে যেন তাকাচ্ছে। রোদ একসময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রুমের চারদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। এদিকে শুভ্রের পা থমকে যায় দরজার কাছে এসে। হাতে থাকা গায়েব খোলা কৌটাটা নিচে পড়ে গেল। চোখের সামনে অবিশ্বাস্য কিছু দেখে গলা শুকিয়ে যাচ্ছে। নিঃশ্বাস শব্দ ভারী হয়েছে। শুভ্রর চোখে পানি টলমল করছে। শুভ্র রোদের কাছে দৌড়ে এসে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, আমার রোদ পাখি ঠিক হয়েছে, আমার ছোট্ট ফুল ঠিক হয়েছে। আল্লাহ, তুমি আমার কথা শুনছো। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। তুমি আমার পাখিকে আমার কাছে ফিরিয়ে দিছো। শুভ্র রোদকে ছেড়ে রোদের সারা মুখে চুমু দিতে থাকে। হঠাৎ রোদ ধাক্কা দিয়ে দূরে সরে দেয়। রোদ ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ ভয়ে এতক্ষণ কেঁদে নিয়েছে। শুভ্রর দিকে তাকিয়ে বলে, কে আপনি? আমাকে এইভাবে ধরছেন কেন? আম্মু কোথায় তুমি? আমাকে নিয়ে যাও এখান থেকে। শুভ্র দুই হাত দিয়ে চোখের পানি মুছে ওঠে। কী সব বলছিস রোদ? আমাকে চিনতে পারিসনি? আমি তো শুভ্র ভাই। সূর্য রোদের দিকে এগিয়ে আসতে নিলে রোদ পিছিয়ে যায়। কে আপনি? প্লিজ আমার কাছে আসবেন না। শুভ্র রোদকে একরকম জোর করে গিয়ে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। রোদের ভয়ে পুরো শরীর নিস্তেজ হয়েছে। শুভ্র নিজের থেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। শুভ্র রোদকে পুরো মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। রোদের দুই গালে হাত রেখে কাঁপা কাঁপা স্বরে বলে, আমার পাখি, আমার ফুল, আমার বউ ঠিক হয়ে গেছে। রোদ ভয়ে কেঁপে ওঠে। সে আসলে সত্যি চিনতে পারছে না কে এই লোক। রোদ ভয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আপনি কে? কী সব বলছিস? আমি তো শুভ্র হয়ে, আমাকে চিনতে পারছিস না তুই? না, আমি আপনাকে চিনতে পারছি না। শুভ্র রোদের কথায় দু কদম পিছিয়ে যায়। রোদের দিকে এগিয়ে এসে রোদের বাহু ঝাঁকিয়ে বলে ওঠে, এই তুই কী সব বলছিস? আমার সাথে মজা করছিস তাই না? দেখ, অনেকগুলো সরি, প্লিজ তারপরে এমন কথা বলিস না। শুভ্রের এমন আচরণে রোদ ভয়ে গুটিয়ে যায়। ভয়ের জন্য কোনো কিছুই বলতে পারছে না। থরথর করে কাঁপছে আর ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, এই রোদ, তুই মনে করার চেষ্টা কর পাখি। দেখ, আমি তো শুভ্র ভাই, তুই আমাকে কি করে ভুলে যেতে পারিস? এদিকে শুভ্রের এমন চিৎকারে বাইরে পর্যন্ত গেছে। আফরিন বেগম দৌড়ে আসেন শুভ্রের রুমে।
এদিকে শুভ্র রোদকে ছাড়তেই রোদ সেন্সেলেস হয়ে মাটিতে পড়ে যায়। আফরিন বেগম রোদ বলে চিৎকার করে দৌড়ে রোদের কাছে চলে আসেন। রাত 8টা। হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছেন আফরিন বেগম, আরাফ চৌধুরী আর কিছু চৌধুরী বাড়ির সকলে। শুভ্র কিছুটা দূরে চুপ করে বসে আছে। রোদের কেবিন থেকে ডক্টর বেরিয়ে এসে আফরিন বেগমের কাছে দাঁড়ায়। আফরিন বেগমকে উদ্দেশ্য বলে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক আছে। কিন্তু আফরিন বেগম বিচলিত হয়ে বলে ওঠেন, কিন্তু কি? আসল ধারণা করা হচ্ছে মিসেস রোজ তার অতীত একেবারে ভুলে গিয়েছেন। মানে তার মাথায় আঘাতে আর কোমায় থাকার কারণে সে অতীতের সব স্মৃতি ভুলে গেছেন। এমনকি তার নামটাও মনে নেই তার। ডক্টরের কথায় আফরিন বেগম দু কদম পিছিয়ে যায়। কাঁপা কাঁপা বলে বললেন, কী বলছেন ডাক্তার? জি ম্যাডাম, আমরা ঠিকই বলছি। আর কোনোদিন সে তার অতীত মনে করতে পারবে কি না তা আমরা বলতে পারছি না। আর একটা কথা, মিসেস রোডকে অতীতের কোনো কিছু মনে করানোর জন্য ফোর্স করবেন না, তাহলে তার জীবন আবারও মৃত্যুর মুখে পড়তে হবে। কোনো রকম চাপ প্রয়োগ করবেন না। যেভাবে আছে সেভাবে থাকতে দিন, যে কোনো রকম ভয় ভ্রান্তি না পায়। আর হ্যাঁ, আপনারা চাইলে মিসেস রোদকে বাসায় নিয়ে যেতে পারেন। আফরিন বেগম রোদকে নিয়ে বাসায় চলে আসেন। রোদকে নিজের রুমে শিফট করছেন। এদিকে শুভ্র গিয়েছেন নামাজ পড়তে। হসপিটাল থেকে এসে রোদকে না দেখে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকেন। ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে রোদকে অনেক আগে বাসায় নিয়ে গেছেন। ডক্টরের কাছ থেকে রোদের যে সব অতীত ভুলে গেছে সেসব শুনতে পায়। এদিকে শুভ্র কোনোভাবে মানতে না যে রোদ তাকে ভুলে গেছে। একরকম পাগলের মতো ছুটে আসে বাড়িতে। আফরিন বেগম রোদকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রুম থেকে বেরিয়ে যায়। সামনে দুপা হাঁটতে শুভ্র হন্তদন্ত হয়ে এগিয়ে আসে সেই দিকে। আফরিন বেগম দরজার সামনে এসে দরজা খুলে যাবে এমন সময় পিছন থেকে আফরিন বেগম রাগী কণ্ঠে ভেসে আসছে, কী করছে শুভ্র? দীর্ঘ 6 মাস পর মায়ের মুখে নিজের নাম শুনে পিছন ফিরে তাকায় শুভ্র। চোখে পানি টলমল করছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আম্মু, আমাকে রোদের কাছে যেতে হবে। ডক্টর বলছে রোদ নাকি সব কিছু ভুলে গেছে। এটা কী করে হয় বলো তো? আমার রোদ আমাকে কী করে ভুলে যাবে? আম্মু, রোদকে আমায় সব কিছু মনে করাতে হবে। রোদ কিচ্ছু ভুলতে পারবে না। কী করে রোদ তার শুভ্র ভাইকে ভুলে যেতে পারে? আমাকে মনে করাতে হবে রোদকে সব কিছু। শুভ্র এই বলে আবার এগিয়ে যেতে নেয় দরজার দিকে। কী মনে করাতে চাও রোদকে? তোমার করা অত্যাচার, অপমান, অবহেলাকতা যাতে মেয়েটা আরও ভেঙে পড়ে, শেষ হয়ে যায়। আম্মু, এই মুখে আমাকে মা বলে রাখবে না। আমার কোনো ছেলে নেই। আমার শুভ্র অনেক আগেই মারা গেছে। আমার কোনো ছেলে নেই। আম্মু, তুমি কী সব বলছো? আমি ঠিক বলছি। আজ থেকে আমার দুটো মেয়ে, আমার কোনো ছেলে নেই। মায়ের মুখে এমন কথা শুনে শুভ্র চোখ দিয়ে দুপোটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। আফরিন বেগম কঠোর হয়ে বলেন, জীবনে সব থেকে বড় ভুল করেছিলাম। রোদের জীবন তোমার সাথে জড়িয়ে। আমার ভাবতে ঘৃণা করছে তোমার মতো কুলাঙ্গার আমার পেটে জন্ম নিয়েছে। আরে রাস্তার একটা কুকুরের সাথে তো মানুষ এমন করে না, যেটা তুমি রোদের সাথে দিনের পর দিন করে গেছো। আম্মু, ওরা আমাকে ভুল বুঝিয়েছিল যে রোদ তোমাকে খুন করেছে। একটা বড় সত্যি জানার চেষ্টা করলে না, আর কেউ না জানুক, তুমি তো জানতে রোদকে রোদকে আমাকে কতটা ভালোবাসে। তাহলে কী করে ভাবলে রোদ আমাকে মেরে ফেলবে? তাও একটা 10 বছরের বাচ্চা একটা মেয়ে। একটা বারের জন্য কি মনে হয়নি সত্যিটা খুঁজে বের করা উচিত? কিন্তু তুমি সেসব না করে দিনের পর দিন মেয়েটার উপর অমানবিক নির্যাতন চালিয়ে গেছেন। শুভ্র মাথা নিচু করে ফেলে। তার মায়ের কথার উত্তর তার কাছে নেই। রাগে ক্ষোভে দেশ দেশ ছেড়ে গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল তখন এই বিষয়টা তার মাথায় আসেনি। আফরিন বেগম পুনরায় আবার বলে ওঠে, আমি তো জোর করে রোদের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম তোমার অমতে। তো আজ আমি রোদের সাথে তোমার সকল সম্পর্ক শেষ করছি। রোদ সব কিছু ভুলে গেছে, ভালোই হয়েছে। আর হ্যাঁ, রোদের থেকে দূরে থাকবে তুমি। আফরিন বেগমের কথায় দু কদম পিছিয়ে যায় শুভ্র। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আম্মু, কী বলছো তুমি? সম্পর্ক শেষ মানে? রোদের সাথে তোমার সম্পর্ক শেষ। আমার করা একটা ভুলের শাস্তি রোদ পাচ্ছে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। আর আমি তোমার জীবনে অভিশপ্ত ছায়া রোদের জীবন আসতে দিব না। রোদের থেকে দূরে থেকো। শুভ্রা আফরিন বেগমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁদতে কাঁদতে আফরিন বেগমের পা জড়িয়ে ধরে বলে, আমি যে ভুল করছি সে ভুলের কোনো ক্ষমা হয় না। ভুল না, পাপ করছি। আমাকে তুমি মেরে ফেলো আম্মু, তবু রোদের থেকে দূরে যেতে বলো না। আমি মরে যাব আম্মু, প্লিজ। পা ছাড়ো শুভ্র।
না, আমি পা ছাড়বো না। আমার রোদ আমাকে ভুলে গেছে আম্মু। এখন যদি তুমি রোদকে আমার থেকে দূরে যেতে বলো তো আমি বাঁচতে পারবো না। রোদের থেকে আমাকে দূর করে দিও না, আমি বাঁচতে পারবো না। আফরিন বেগমের চোখে পানি। আফরিন বেগমের হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে কঠোর গলায় বলে ওঠেন, সব কিছু অনেক আগে তুমি শেষ করে দিয়েছো শুভ্র। তুমি এখন কী চাও? রোদের কাছে গিয়ে তারপর তোমার সেই ভয়ঙ্কর কালো অতীত মনে করতে? কিন্তু না, আমি সেটা কখনোই হতে দিব না। আমি থাকতে রোদের এক চুল পরিমাণ ক্ষতি করার সাহস পাবে না। তুমি রোদের থেকে দূরে থাকবে। আফরিন বেগম শুভ্রের থেকে নিজেকে সরিয়ে নেয়, চলে যেতে নেয়। এমন সময় শুভ্র পিছন থেকে বলে ওঠে, আপনিও শুনে রাখেন মিসেস আরাফ চৌধুরী, রোদ আমার বিয়ে করাবো। আর আমার রোদের থেকে আপনি কেন, পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না। শুভ্রর কথায় আফরিন বেগম পিছন ফিরে তাকায়। শুভ্র ফ্লোর থেকে উঠে দুই আহ, আফরিন বেগমের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, কষ্ট দিয়েছে আমি, আঘাত দিয়েছে আমি, ভালো আমি বাসবো। কারণ রোদ আমার, শুধু আমার। সেখানে আপনি কেন? দুনিয়ার কোনো কেউ রোদের থেকে আমাকে দূরে সরাতে পারবে না। শুভ্রের কথা আফরিন বেগম কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকেন। শুভ্র আফরিন বেগমের দিকে দুই কদম এগিয়ে এসে বলে, যে আমার বাম পাশ দিয়ে তৈরি তাকে আপনি কি করে আমার থেকে দূরে রাখেন সেটাও আমি দেখব। আফরিন বেগম রাগে গর্জে উঠে বলে, রোদের জীবন খেলনা নয় শুভ্র, যে তোমার যখন ইচ্ছে হবে তুমি রোদকে নিয়ে খেলবে, আবার সময় হলে ছুঁড়ে ফেলে দিবে। আম্মু, পরিস্থিতি এমন ছিল যে রোদকে আমার চোখে সবাই দোষী বানিয়ে দিয়েছিল। ব্যাস শুভ্র, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আফরিন বেগম শুভ্রের কোনো কথা না শুনে ধপধপ পা ফেলে চলে যায়। শুভ্রের রাগে দাঁতে দাঁত চেপে বলে, ড্যামিট, তোমরা তোমাদের সবার দিকটা ভাবলে, কিন্তু আমার একবার আমাকে দিকটা কেউ বুঝলে না। শুভ্র রাগে দুঃখে বাসা ছেড়ে বেরিয়ে যায়। রাত প্রায় 12টা কি 12:30। শুভ্র এখনও বাড়ি ফেরেনি। রোদ আফরিন বেগমের কাছে আছে, খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়েছে। ডক্টর বলছে এখন বেশ কয়েকটা দিন রেস্টে থাকতে, তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আফরিন বেগমের রোদের পাশে শুয়ে রোদের মাথায় হাত বুলিয়ে দিছে। দরজা খুলে শব্দে সামনে তাকায়। আরব চৌধুরী দাঁড়িয়েছেন, দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চান। আফরিন বেগম শোয়া থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। আরব চৌধুরী পিছু পিছু যান। ব্যালকনিতে এসে দাঁড়ায় আফরিন বেগম। পিছন থেকে আরব চৌধুরী বলেছেন, এটা ঠিক হচ্ছে না আফরিন, ছেলেটা আমার খুব কষ্ট পাচ্ছে। রোদের থেকে এইভাবে দূরে থাকলে ছেলেটা বাঁচবে না। আফরিন বেগম ক্ষীণ ধমক ছেড়ে বলে ওঠেন, ঠিক করছি কিনা জানি না, তবে আমার এই কাজটা করা খুব জরুরি। তোমার ছেলে বুঝতে হবে রোদ কোনো খেলনা নয় যে যখন ইচ্ছে ওকে ইউজ করবে, তারপর আবার ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু তুমি তো জানো শুভ্র রোদকে ভালোবাসে। হ্যাঁ জানি, সেটা আমি অনেক আগের থেকে জানি। আমরা সবাই জানলেও তোমার ছেলে জানে না। আর না বুঝে যদি বুঝতো তাহলে ফুলের মতো নিষ্পাপ মেয়েটার সাথে ওই রকম অনমনোভাবে নির্যাতন করতে পারতো না। আফরিন বেগমের কথায় আরব চৌধুরীর মুখ থমথম হয়ে যায়, বলার মতো আর কিছু খুঁজে পায় না। আমতা আমতা করে বলে, কিন্তু শুভ্রকে রোদের কাছ থেকে এইভাবে দূরে সরিয়ে দিও না। আফরিন বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, তোমার কাছে থাকলে সেই কাজটা করো গিয়ে। ছেলের জন্য কোনো সাফাই শুনতে চাই না। রোদের বিষয়ে আমি ভালো করেই বুঝে নেব। আরব চৌধুরীর মুখ চুপসে যায়, গলা খাঁকড়ে দিয়ে বলে, আমি আমার ছেলে সাফাই গাইব কেন? তোমাদের ছেলে মা ছেলের ব্যাপার তোমরা বুঝো। আরব চৌধুরী আর কিছু না বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। আফরিন বেগম আরব চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন, তারপর ধীরে এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দেন। রোদের পাশে শুয়ে পড়েন। রোদ গভীর ঘুমে তলিয়েছে। রাত প্রায় 1টার কাছাকাছি। ছাদের এক কোণে দাঁড়িয়েছে রুহি। রোমান রুহিকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। কিছুক্ষণ আগে রোমান হঠাৎ কল দিয়ে বলে রুহিকে ছাদে আসতে। বেশ কয়েকদিন ধরে রুহির সাথে রোমানের দেখা হচ্ছে না। দেখা না হওয়ার কারণ আছে অবশ্য। রোমান নিজের বিজনেসে দেখাশোনার পাশাপাশি শুভ্রের সব কিছু দেখতে হচ্ছে, এই জন্য সময় করে আসা হয় না। তবে ফোন সবসময় রুহির খোঁজ খবর নিয়েছে রোমান। হঠাৎ রুহি বলে, গায়ক সাহেব। রুহির কণ্ঠে গায়ক সাহেব ডাকটা শুনে রোমান রুহির খোলা চুলে জোরে শ্বাস টানে, তারপর ক্ষীণ করে বলে, বলেন আমার বোকা ম্যাডাম। রুহি কিছুটা লজ্জা পায় রোমানের এমন নেশালো কণ্ঠে। আমতা আমতা করে বলে, আসলে আসলে না করে বাদ দিয়ে আমার বোকা নারী কী বলতে চাই সেটা বলুন। এত লজ্জা পেতে হবে না। আমরাই তো।
রুহি মুচকি এসে তারপর বিড়বিড় করে বলে, আপনি এত ভালো কেন? রোমান দুষ্টু এসে বলে, আপনি যদি চান তো খারাপ হতে পারি। বলে রোমান রুহিকে টেনে নিজের মুখ বরাবর দাঁড় করে। রুহি লজ্জায় মাথা নিচু করে পড়ে। রোমান রুহির কোমর শক্ত করে চেপে ধরে। রুহির শরীর কেঁপে ওঠে। রোমান রুহির দুই গালে হাত দিয়ে মুখ নিজের সামনে উঁচু করে ধরে। রোমান রুহির দিকে এগিয়ে আসতে নিলে রুহি রোমানের দুই হাত দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, অভদ্রলোক, দূরে যান বলছি। রোমান কিছুক্ষণের জন্য থেমে যায়, তারপর দুষ্টু হেসে বলে, অভদ্র হয়ে গেছি আমি তোমার প্রেমে। কাছে এসো না, আরও কাছে এসো না। রোমান রুহির হাত ধরে টেনে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। রুহি লজ্জায় মাথা নিচু করে আছে। রোমান রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, আজ একটু অভদ্রতামি করি আমার বোকা নারীর সাথে। আচ্ছা, আমার বোকা নারী কি রাগ করবে? খুব বেশি রাগ করবে অভদ্রতা করলে? রুহি লজ্জায় সিটিয়ে যায়। রোমানের প্রতিটা কথা তার হৃৎস্পন্দন দ্রুত বাড়তে থাকে। রোমান রুহির দুই গালে আলতো হাত রেখে সাথে সাথে রুহি আবেশের চোখ বন্ধ করে নেয়। রুহির ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। রোমান রুহির ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দেয়। রুহির সাড়া দেয়। তার প্রিয় মানুষের স্পর্শে রোমানের চোখে মুখ ঝিলিকে শক্ত হয়ে রুহিকে নিজের সাথে চেপে ধরে। রুহি রোমানের শার্ট শক্ত হাতে চেপে ধরে। প্রায় 5 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। রুহি এখনও চোখ বন্ধ। রোমান রুহির কপালে কপাল ঠেকায়, জোরে জোরে শ্বাস ফেলে। রুহির দিকে তাকায়। চাঁদের আলো রুহির মুখটা অসম্ভব সুন্দর লাগছে। রোমান রুহির ঠোঁটে শব্দ করে চুমুকে বলে, তোমার এই ঠোঁটের উষ্ণতা আমি বারবার হারিয়ে যেতে চাই আমার বোকা নারী। রুহি লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। রুহি রোমানের বুকে মুখ লুকে বিড়বিড় করে বলে, প্লিজ চুপ করুন, আমার ভীষণ লজ্জা লাগছে। রোমান আনমনে হাসে। রুহিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে জুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ছলছল করছে। আয়ান রাগি চোখে তাকিয়েছে জুয়ের দিকে। রাগে চোয়াল শক্ত করে বলে, সাহস কী করে হয় আবার আমার কাছে আসিস তুই? কতবার বলছি আমার থেকে দূরে থাকবি, কিন্তু না, তোর তো দেখছি দিনকে দিন সাহস বেড়েছে। এই রূপ দেখে আমাকে ফাঁসাতে চেয়েছে। একটা কথা মনে রেখিস, জোর করে ঠকিয়ে বউ হতে পারবি, কিন্তু কখনো আমার ভালোবাসা পাবি না। অয়ন জুঁইকে ধাক্কা দিয়ে দূরে সরে দেয়। বিগত 6 মাস ধরে জুঁইয়ের সাথে অয়ন এমন ব্যবহার করছে, যখন তখন রেগে গায়েও হাত তুলছে। জুঁই চোখের পানি মুছে বলে ওঠে, এমন একদিন আসবে সেদিন আপনি নিজের থেকে আমাকে ভালোবাসবেন। অয়ন শব্দ করে হেসে বলে ওঠে, ভালোবাসা, তাও আবার এমন ঠকবাজ মেয়ের প্রতি? কখনো না। এই অয়ন চৌধুরী এতটা সস্তা নয় যে তোর মতো একটা মেয়েকে ভালোবাসবে। অয়ন কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন যেতে দুই ঠাস করে ফ্লোরে বসে পড়ে। নিজে নিজে বিড়বিড় করে বলে ওঠে, সত্যি কি আপনার ভালোবাসা আমার ভাগ্যে আছে? আপনি এত কঠিন কেন? আপনাকে পাওয়া এত কঠিন? জুই মুখে কাপড় চেপে শব্দ করে কেঁদে ওঠে। একসময় কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। অন্ধকার একটা রুমে বসে আছে শুভ্র। আফরিন বেগমের রুমের পাশে কয়বার গুড় করেছে শুভ্র, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায়নি। আরাফ চৌধুরীর কাছে শুনছে রোদ নাকি অনেক আগে ঘুমেছে, আর রোদকে বারণ করে দিয়েছে যেন রোদকে ডিস্টার্ব না করে। শুভ্র কোনো রকম নিজের মনকে বুঝিয়ে আফরিন বেগমের দরজার সামনে চলে আসেন, কিন্তু রুমে এসে তার কোনোভাবেই ঘুম আসছে না। শুভ্র বিরক্ত হয়। এখন রুমে অন্ধকারে রোদের ছবির সামনে বসে আছে। রুমের ভিতরে তেমন অন্ধকারে দেখা যাচ্ছে না, বাইরে চাঁদের আলোয় রুমটা ভালোই দেখা যাচ্ছে। শুভ্র ক্ষীণ দম ছেড়ে বলে ওঠে, ওইটুকু একটা পুঁটি বাচ্চা বাচ্চা কিনা আমার ঘুম হারাম করে দিছে। তার জামাই কষ্ট পাচ্ছে, আর সে এখন নাকে তেল দিয়ে শাশুড়ির সাথে ঘুমাচ্ছে। দুঃশালী, একবার পাই ধরে দেখিস কি করি। শুভ্র রাগে নিজের চুল শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলে ওঠে, বুঝি না ভাই, আমার আর আমার বউয়ের মাঝে এই ভিলেনগুলো আমদানি হয় কোত্থেকে? দুর্বার, ভাল লাগে না। শুভ্র নিজে নিজে কথা বলতে থাকে। এক সময় রোদের ছবির দিকে তাকিয়ে থাকে একদিনে, তারপর বলে ওঠে, ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে থাকার কতটা কষ্ট এমন খুব ভালো করে বুঝতে পারছি পাখি। আমাকে মাফ করে দিস যেন। তোর শুভ্র ভাই তোকে ছেড়ে কোনো দিন দূরে যাবে না, আর না তোকে যেতে দেবে। সকাল 8টা। ব্যালকনি থেকে নিচে গার্ডেনের দিকে তাকিয়েছে শুভ্র। রোদ
বাড়ির ফুল বাগান চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আর ফুলগুলো ছুঁয়ে দেখছে, আবার নিজের অজান্তে খিলখিল করে হাসছে। এমন সময় ইটের সাথে পা ভেজে মুখ থুবড়ে পড়ে যায় রোদ। রোদকে পড়ে যেতে থেকে শুভ্র দৌড়ে রুমের বাইরে আসে, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে গার্ডের উদ্দেশ্যে। গার্ডেনের সামনে আসতে রোদকে অপরিচিত কারো কোলে দেখে পর মুহূর্তে শুভ্রর পা থেমে যায়। রাগে তিত্তির করে উঠে তার সর্বাঙ্গ, রাগে দুর্গতম এগিয়ে গিয়ে থেমে যায়। রোদ খিলখিল করে হাসছে। লোকটা রোদকে পা জাকলা করে নিয়ে শুভ্রের দিকে আসছে। শুভ্র ঠায় এক জায়গায় দাঁড়িয়েছে। লোকটা এই প্রথম দেখছে শুভ্র এই বাড়িতে, কিন্তু রোদ যেভাবে কথা বলছেন মনে হচ্ছে খুব ভালো করে চিনে রোদ এই ছেলেকে। শুভ্র পাশ কাটিয়ে চলে যায় রোদকে কোলে নিয়ে। বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়িতে ঢুকে যায়। রোদ আর ছেলেটা একসাথে থেকে শুভ্রর বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথায় শ্বাস আটকে গেছে। শুভ্র কিছু বলতে গিয়েও কিছু বলতে পারছে না। অদৃশ্য দেওয়ালে রোদের কাছ থেকে তাকে দূরে রাখছে। এই দেওয়াল কেন তৈরি হয়েছে, কেন সে রোদের কাছে যেতে পারছে না, জানা নেই তার। তবে এটা ভালো করে জানে এখন সে যে কষ্ট পাচ্ছে সেটা নিজের কারণে। শুভ্র সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢুকে রোদকে সোফার উপর বসায় অভি। রোদ হাসি মুখে তাকায় অভির দিকে। অভি রোদের সামনে হাঁটু গেড়ে বসে রোদের পা ধরে বলে, মিস রোদ, পায়ে কি এখনও ব্যথা করছে? রোদ দুই দিকে মাথা নেড়ে বলে, না বন্ধু, একটু ব্যথা লাগছে না। অভি মুচকে আসে। অভি হচ্ছে আফরিন বেগমের এক বান্ধবী ছেলে, একজন ডাক্তার। রোদ সুস্থ হওয়ার পর রোদকে অভির কাছে নিয়ে গেছিল। রোদ কিছুটা ভয় ছিল, কিন্তু অভির সাথে কথা বলার পর আর অভির নিয়ম অনুযায়ী চলার পর রোদ আগে থেকে অনেকটাই স্বাভাবিক। রোদ অভিকে বন্ধু বলে ডাকে। অভির সাথে রোদের ভালো একটা বন্ধু সুলভ সম্পর্ক তৈরিয়েছে। রোদ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অভি এই বাড়িতে থাকবে, যার জন্য আফরিন বেগম অভিকে রোদের দেখাশোনা করার জন্য চৌধুরী বাড়িতে নিয়ে আসেন। একমাত্র অভির সাথে রোদ অনেকটা স্বাভাবিক থাকছে। সকাল সকাল চৌধুরী বাড়িতে আসে অভি। হঠাৎ রোদকে গার্ডেনে পড়ে যেতে থেকে দৌড়ে সেই দিকে যায়। পায়ের ব্যথার জন্য রোদ ঠিকমতো দাঁড়াতে পারছিল না, তাই কোলে করে বাড়ির ভিতর নিয়ে আসেন রোদকে অভি। অভি রোদের পা ভালো করে দেখছেন কোথাও লেগেছে কিনা, আর রোদের সাথে টুকটাক কথা বলছেন। এর মাঝে আফরিন বেগম দৌড়ে আসেন রোদের কাছে। অভি রোদের পা ছেড়ে পাশে দাঁড়ায়। রোদ আফরিন বেগম দিকে ছোট ছোট চোখ করে তাকায়। আফরিন বেগম বিচলিত হয়ে বলে ওঠেন, কী হয়েছে রোদের? অভি শান্ত কণ্ঠে বলে ওঠে, আন্টি, তেমন কিছু না আন্টি, গার্ডেনে পড়ে গেছিল। আফরিন বেগম রোদের দিকে তাকিয়ে বলে ওঠেন, রোদ, তোমাকে তো ড্রয়িং রুমে বসিয়ে রেখে গেছিলাম, তুমি গার্ডেনে গেলে কেন? রোদ চোখ মুখ ছোট করে বলে ওঠে, আমি তো প্রজাপতি দেখতে গিয়েছিলাম আম্মু। আর কিছু না বলে চুপ হয়ে যায়। আফরিন বেগম রোদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এরপর বলে ওঠে, এখান থেকে কোথাও গেলে আমাকে যাবে কেমন? রোদ দুদিকে মাথা নেড়ে সম্মতি জানায়। আফরিন বেগমের অভির সাথে মুচকি হাসে। তারপর অভির সাথে টুকটাক কথা বলে সার্ভেন্টকে দিয়ে অভির উপরে গেস্ট রুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে সব কিছু দেখছিল শুভ্র। রাগে তার শরীর মন সবই কিছু পড়ছে। কোনোভাবে অভিকে রোদের পাশে সহ্য করতে পারছে না। রাগে ফুঁসতে ফুঁসতে ড্রয়িং রুম থেকে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নিজের রুমে এসে সজোরে দরজা লাগে শুভ্র। সকাল সকাল মুড খারাপ হওয়ার জন্য রোদকে অন্য কারো কোলে দেখাটাই জন্য যথেষ্ট ছিল। সকাল 10টা। চৌধুরী বাড়ির গেট দিয়ে নীলা ঢুকছে। নীলয় বাড়ির গার্ডেনে একটা কুকুরকে ধরে দাঁড়িয়েছে। কুকুরটির গলায় শিকল দিয়ে পাশে একটা গাছের সাথে বাঁধা। নীলা আসতে নিলয়ের চোখে মুখে খুশির ঝিলিক। নীলা গেট পেরিয়ে গার্ডেনের রাস্তা ধরে বাড়িতে ভিতরে যাচ্ছিল। এমন সময় নিলয় পেছন থেকে চিৎকার করে ডেকে ওঠে, ও খালাম্মা, খালাম্মা! নীলার পা থেমে যায়। পেছন ফিরে তাকায়। নিলয় নীলার সামনে এসে দাঁড়ায়। দাঁত বের করে হেসে বলে ওঠে, কেমন আছেন খালাম্মা? নীলা দাঁত কটমট করে বলে ওঠে, খালাম্মা খালাম্মা করবেন না বলে দিছি। শুনেন না খালাম্মা, রাগ করছেন কেন? চুপ করবেন আপনি? চুপ করতে পারি না, তবে এক শর্তে। আজব লোক তো আপনি, চুপ করবেন তাতেও শর্ত দাঁড় করছেন। নীলা দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে, খালাম্মা, আপনি একটু আমার সাথে চলুন না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। নীলা মুখ ভেঙে বলে ওঠে, আপনার কোনো সারপ্রাইজ আমার লাগবে না, আমাকে যেতে দিন। নীলার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। তারপর বলে ওঠে, কোথাও যেতে পারবেন না খালাম্মা। নীলা বিরক্তির সাথে চ শব্দ বলে ওঠে, আপনি কবে
আমাকে কবে এত জ্বালানো বন্ধ করবেন বলুন তো? আপাতত জ্বালানো বন্ধ করছি না, তবে আমার কাছে আসলে এখন আপনাকে ছেড়ে দিতে পারি। নীলা উপায় না পেয়ে বিরক্ত হয়, নিলয়ের পিছু পিছু যায়। নিলয় কুকুরটির সামনে দাঁড়ায়, আর নীলা তাদের থেকে কিছুটা দূরে। নীলা বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকিয়েছে নিলয়ের দিকে। নিলয় নীলার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে কুকুরটাকে দেখে বলে, এটা হলো আপনার সারপ্রাইজ হোয়াট? এই কুকুর আপনি আমার জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছেন? জি খালাম্মা। নীলা মুখ ভেঙে বলে ওঠে, আপনার মতো হাদারামের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা বোকামি। নীলার ওই কথা বলে সামনের দিকে পা বাড়ায়। নিলয় নীলার দিকে দৌড়ে এসে বলে, এই যে খালাম্মা, কোথায় যাচ্ছেন শুনি? ছাগলের মতো ভ্যাবা বন্ধ করুন। আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটা গান শোনাবো আপনাকে। আমি কোনো গান শুনতে চাই না, যেতে দিন আমায়, পথ ছাড়ুন। তা তো হবে না, আমাকে আপনাকে আমার গান শুনেই যেতে হবে। আমি একটা নতুন গান আবিষ্কার করছি, এখন আপনাকে সেই গান শুনতে হবে। নীলা কোনো উপায় না পেয়ে নিলয় গান শুনতে রাজি হয়। নিলয় তো বেজায় খুশি। নীলা কালো কুকুরটির চারিদিকে ঘুরে গান গাইতে শুরু করে। কচু বনে হেঁকে গেল কালো কুকুরে। এক সময় কুকুরটিকে ছেড়ে দিল। কুকুরটা রাগী কটমট করে তাকিয়েছে নীলের দিকে। এদিকে নিলয় সেই পাখি সেখান থেকে রেগে পড়ল। কুকুরটা ঘেউ ঘেউ করে নিলয়কে তাড়া করতে শুরু করলো। বাড়ির চারদিকে ইচ্ছে মতো দৌড় করায়। নিলয় বারবার বলছে, আরে দোস্ত, রাগ করছিস কেন? আমি তোকে বলিনি, প্লিজ ছেড়ে দে। নিলয় দৌড়চ্ছে আর এইসব বলে যাচ্ছে। একসময় দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়ে। শুভ্র রেডি হয়ে অফিসের জন্য বেরোচ্ছিল। নীলয় দৌড়ে গিয়ে শুভ্রের পিছনে লুকে পড়ে ভয়ে ভয়ে বলে ওঠে, ব্রো ব্রো, আমাকে বাঁচা, এই কালো কুকুর আমাকে মেরে ফেললো। শুভ্রকে দেখে কুকুরটা শান্ত হয়ে যায়। বাড়ির এই বডিগার্ডকে ডাক দিয়ে কুকুরটাকে নিয়ে নিতে আসে। বডিগার্ড এসে কুকুরটিকে নিয়ে যায়। নীলয় খুশিতে গদগদ হয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ায়। শুভ্র ভুরু কুচকে তাকায় নীলয়ের দিকে। নীলয় দাঁত কেলিয়ে হেসে উঠল, আসলে ব্রো, তুই একটা জিনিয়াস। শুভ্র বিরক্ত হয়ে বলে, কাজ আছে, আমার সামনে থেকে সর। আরে ব্রো, ব্যস্ত হচ্ছে কেন? একটু দাঁড়াও না। শুভ্র বিরক্ত হয়ে বলে ওঠে, গাধার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না, সামনে থেকে সর। নিলয় হাসি হাসি মুখটা চুপসে যায়। শুভ্র নিলয়কে পাশ কাটিয়ে চলে যায়। নিলয় বুক ভেঙচে নিজের বাড়ির ভিতরে চলে যায়। এদিকে নীলা রোদের সাথে বসে গল্প করছে। দুপুর গড়িয়ে বিকেল। রোদ নিজের রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটাহাঁটি করছিল, হাতে একটা ছোট্ট টেডি বিয়ার নিয়ে। শুভ্র সারাদিনও বাড়ি আসেনি। অফিসের কাজ শেষ করে সবেমাত্র বাড়িতে ঢুকছে। রোদকে করিডোরে ঘোরাঘুরি করতে দেখে শুভ্রের পা থেমে যায়। রোদের পরনে মিষ্টি রঙের টু পিস, হাঁটু অব্দি চুলগুলো বেনি করে দুই দিকে ছড়ে। শুভ্রের এক হাত বুকে বাঁ পাশে চলে যায়, ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত করে। শুভ্র রোদকে দিকে ধীর পায়ে এগিয়ে আসে। রোদকে এখনো শুভ্রকে খেয়াল করেনি। রোদ এদিকে ওদিক থেকে পিছনে ফিরতে শুভ্র শক্তপোক্ত বুকের সাথে সজোরে বাড়ি খেয়ে যায়। শুভ্রের বুকের উপরে পড়ে যায়। রোদকে ভয়ে আ করতে শব্দ করে চোখ বন্ধ করে। সেই কখন থেকে চোখ বন্ধ করেছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে মুচকি হাসে। রোদের বন্ধ চোখের দিক তাকিয়ে ফু দেয়। রোদ চোখ মুখ কুঁচকে ফেলে। শুভ্র মুচকি হাসে। রোদ পিট পিট করে চোখ খুলে তাকায়। শুভ্রকে দেখে কিছুটা ভয় পায়। দূরে সরে যেতে নিলে শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। রোদের হাত থেকে টেডি বিয়ার আর নিচে পড়ে যায়। রোদ মোচড়ামুচি করতে থাকে। শুভ্র বিরক্ত হয়ে বলে ওঠে, সমস্যা কি? সাপের মতো মোচড়ামুচি করছিস কেন? রোদ কোনো কথা বলে না, আবার নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচি করতে থাকে। শুভ্র বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে, কী হলো, কথা বলছিস না কেন? রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে যেতে দিন ভাইয়া, যদি না দেই। রোদ কিছু বলে না, কাঁদো কাঁদো হয়ে তাকায় শুভ্রর দিকে। শুভ্র রোদের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে কি আমি মেরেছি? রোদ দুই দিকে মাথা নাড়িয়ে বলে ওঠে, না ভাইয়া। শুভ্র আবার রোদের মুখে ভাই ডাক শুনে নিজেকে ভাই ভাই মনে হচ্ছে এখন। শুভ্র নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে ওঠে, ধরলাম, মারলাম না। তার চোখে দেখে সাগরের ঢেউ নামিয়ে নিয়ে এসেছিস। তোর এই চোখের পানির স্রোত আমি সহ বাড়ির সবাই ভেসে যাবে। শুভ্রের কথার কোনো কিছু বুঝে না, ফ্যাল করে তাকিয়ে থাকে রোদ। শুভ্র রোদের মাথায় গাঁটটা মেরে বলে ওঠে, এত ভেবে লাভ নেই, তোর এই ছোট্ট মাথায় এই কথার মানে বুঝবি না।
রোদ কিছু না বলে মাথা নিচু করে ফেলে। রোদ কিছু বুঝে ওঠার আগে রোদকে কোলে তুলে নেয়, নিজের রুমের দিকে হাঁটা দিল। রোদ ভয়ে শুভ্র শার্ট চেপে ধরে আছে। রোদ কাঁপা কাঁপা সুরে বলে ওঠে, ভাই শাট আপ, আর একবার ভাই বললে এখান থেকে নিচে ফেলে দেব। বিয়াদব নারী, নিজের স্বামীকে ভাই বলে। শুভ্র রোদকে কোলে করে নিয়ে আসে নিজের রুমে, বেডের উপর বসিয়ে দেয়, রুমের দরজা লক করে। রোদ কোনো কিছু বলছে না, ভয়ে মাথা নিচু করে আছে। শুভ্র দরজা বন্ধ করে দেখে রোদ বেড থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় দরজার দিকে। শুভ্র রোদকে দরজার কাছে দেখে বলে ওঠে, কোনো লাভ নেই ম্যাডাম, দরজা খুলবে না। রোদ দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলছে না। শুভ্র বাঁকা হাসে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, দরজা খুলুন ভাইয়া, আমি আম্মুর কাছে যাব। রোদের শুভ্রার মুখে আবার ভাই ডাক শুনে চরম বিরক্তি হয়। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। রোদ শুভ্রকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থেকে পুনরায় আবার বলছে, ও ভাইয়া শুনছেন, প্লিজ দরজা খুলুন। শুভ্র রোদকে ধমক দেয়, স্টপ বিয়াদব, ভাই ডাকার কম্পিটিশন লেগেছে নাকি, যে ছাগলের মতো ভাই ভাই করছিস। রোদ কিছুটা ভয় পায়, ভাই আমাকে যেতে দিন। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে, এভাবে ভাই ডাকিস না বউ, তোর মুখে ভাই ডাক শুনে এখন সত্যি সত্যি ভাই ভাই ফিরে এসছে। রোদ কিছু বুঝে এই না, বলল, মানে কি বলছেন ভাইয়া। রোদের অবস্থা এখন ছেড়ে দে মা বাঁচি, এখন কেঁদে বাঁচি। নিজের বউয়ের মুখে এক নজরে ভাই ডাক শুনে নিজের জন্য অন্য গ্রহের প্রাণী মনে করছে। শুভ্র নিজে নিজে বিড়বিড় করে বলল, বউ যেভাবে ভাই ডাকছে কোনোদিন না নিজেই ভুলে যাই এটা আমার বউ। শুভ্র বিড়বিড় করার মাঝে রোদ বলে ওঠে, কিছু বললেন ভাইয়া। শুভ্র এবার চরম পর্যায়ে রেগে যায়, রাগে দাঁত কটমট করে বলে, 400 গ্রামের বাচ্চা, আর একবার যদি ভাই ডাকলে তোকে আমি। রোদ আর কিছু বলতে না পেরে থেমে যায়। রোদের মুখের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে পুনরায় রোদের দিকে এগিয়ে এসে রোদের হাত ধরে বিছানার উপর বসায়। পাশে শুভ্র বসে। শুভ্র দৃষ্টি স্থির, এক মনে তাকিয়েছে রোদের দিকে। রোদও তাকিয়েছে শুভ্রের দিকে। শুভ্র রোদের দুই গালে হাত রেখে কপালে আলতো ঠোঁটের স্পর্শ করে। রোদ কিছুটা কেঁপে ওঠে। শুভ্র রোদের গালে হাত রেখে করুণ স্বরে বলে, আমি চাই না তোর ভয়ঙ্কর অতীত তোর কখনো মনে পড়ুক, তুই এভাবে থাকিস। নতুন করে না হয় আবার আমার প্রেমে পড়লি, নতুন করে দুজনের সবটা শুরু থেকে করলাম। রোদ কিছু বলছে না, শুভ্রের কথাগুলি চুপচাপ শুনছে। শুভ্র আবার পুনরায় আবার বলে, সব শেষে বলবো, তুই আমার হয়ে থাকিস, শুধুমাত্র এই শুভ্র চৌধুরী 400 গ্রাম বউ হয়ে থাকিস। শুভ্র রোদকে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। এদিকে রোদ বেচারা যে পড়ছে মহাবিপদে, সে বুঝতে পারছে না এই লোক তার সাথে কেন এমন করছে। তবে রোদের কেন জানি মনে হয় এই স্পর্শ তার খুব পরিচয়, খুব চেনা, কিন্তু মনে করতে পারছে না। রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, ভারী ভারী নিঃশ্বাস ফেলে। রোদ শুভ্র রোদকে হঠাৎ এত উত্তেজিত হতে দেখে কিছুটা ঘাবড়ে যায়। রোদকে ছেড়ে দিতে রোদ শুভ্র থেকে দূরে সরে যায়, নিজের মাথা চেপে ধরে। শুভ্র রোদকে বিচলিত হতে দেখে বলে ওঠে, রিল্যাক্স রোদ, কিচ্ছু হয়নি, শান্ত হ পাখি প্লিজ। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে নিলে রোদ হাত উঠিয়ে বলে, দূরে সরে যান, কাছে আসবেন না। আই এম সরি পাখি, প্লিজ শান্ত হ। আপনি খুব বাজে লোক, খুব। আর কিছু বলতে পারে না রোদ, মাথা ঘুরে পড়ে যায়। আর শুভ্র রোদ বলে চিৎকার করে ধরে ফেলে। রাত 8টা, রোদ এখনও সেন্সলেস হয়ে পড়েছে। বাড়ির সবাই রোদের পাশে বসেছে। অভি রোদকে ভালো মতো চেক আপ করে আফরিন মুখে উদ্দেশ্য বলে, আন্টি, রোদ হয়তো অতীতের কিছু মনে করার চেষ্টা করলো, এর জন্য ব্রেনে এত চাপ নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। তবে পরবর্তীতে এটা আবার হলে আরও বড় বিপদজনক হতে পারে। আফরিন বেগমের চোখে পানি। শুভ্র কিছুটা দূরে দাঁড়িয়েছে, নিজেকে বারবার অপরাধী মনেছে, আজ তার জন্য রোদের এই অবস্থা। শুভ্র কাউকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রাত 12টা, অন্ধকার আকাশের নিচে তাকিয়েছে শুভ্র, হাতে জ্বলন্ত সিগারেট, চোখ দুটো অসম্ভব লাল। শুভ্র সিগারেটে টান দিয়ে শূন্য আকাশে ধোঁয়া ছাড়ল। আমার দূরত্ব যদি তোমাকে ভালো রাখে পাখি, তো এই দূরত্ব আকাশ পাতাল হোক, তবু তোমার সুখ হোক এইদিকে। আমি ক্ষণে ক্ষণে প্রেমে মরেছি বোকা নারী, এই প্রেমে যে আমায় বড্ড প্যারা দিছে, কী করে যায় বলো তো। রুহি রোমানের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। রোমান রুহির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তুমি চলে যাওয়ার পর নিজেকে খুব হতভাগা মনে হয়েছিল, বারবার আল্লাহকে দোষী বানিয়েছি, বারবার বলেছি কেন তোমাকে আমার থেকে কেড়ে নিল। নিজেকে অনেকবার শেষ করতেও চেয়েছি, কিন্তু পারিনি। কেন জানো, আমার মনে হতো তুমি আমাকে ছেড়ে দিতে পারলো। আল্লাহর কাছে প্রতি রাতে মোনাজাতে কেঁদেছি তোমাকে ফিরে পাওয়ার জন্য।
আল্লাহ আমার কথা শুনেছি। আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। রোমান কথাগুলো বলতে বলতে চোখ ঝাপসা হয়ে গেল। রুহির চোখে পানি। রোমানের গলা ধরে এসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, আমি অনিশ্চিত জীবনে তুমি এক নিশ্চিত জায়গা। সবাই তুমি এই কালমের কাছে কি দেখছো? তারা হয়তো আমার বোকানের টানা চোখ, ঘন চোখের পাপড়ি, মায়াভরা মুখ দেখেনি। তাহলে হয়তো এই কথা বলতে পারতো না। ভালোবাসার রূপ, গুণ, টাকা পয়সা ভালো দিনক্ষণ লাগে না। একটা মানুষকে ভালোবাসতে যেয়ে কোনো দিক থেকে তাকে ভালোবাসতে পারে। আর আমি তোমাকে ভালোবেসে সারা জীবন ভালোবাসবো। রুহি রোমানের সামনে বসে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে রোমানকে। রোমানের জড়িয়ে ধরে রুহিকে। রুহি কাঁদতে কাঁদতে বলে, আপনার মতো পুরুষের প্রতিটি মেয়ের জীবন সুখী হোক। তাহলে এই সমাজ কালো আর সুন্দরের মধ্যে তফাৎ খুঁজবে না। কালো বলে কেউ তাকে কটাক্ষ করতে পারবে না। ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষটা হয়। সঠিক ভালোবাসার সঠিক মানুষ কখনো রূপ খুঁজে না। তার জ্বলজ্বন্ত প্রমাণ রুই রোমান। সময় চলমান, কারোর জন্য থেমে থাকে না। কেটে গেছে 6টি মাস। সেদিনের রাত থেকে শুভ্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে লাপাত্তা। আরাফ চৌধুরী খোঁজ করলেও কোথাও খোঁজ মেলেনি। রোদ আগের থেকে অনেকটাই সুস্থ। এতদিনে বাড়ি কারো মুখে শুভ্রের নাম নেয়নি বলেই চলে। অয়েল জুঁইয়ের সম্পর্ক আগের থেকে কিছুটা স্বাভাবিক। রোদ অভির সাথে এতদিন ভালোই হচ্ছে। অভির সাথে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, রোদের সাথে গল্প করে কাটানো, সব কিছু ভালোই আছে রোদ। শুভ্রকে ভুলেই গেছে বললেই চলে। শুভ্র নামে যে কেউ আছে সেটা রোদের জীবনে অস্তিত্ব নেই। লাল বেনারসি পরে বউ সেজে বসে আছে রোদ। তার পাশে শেরওয়ানি পরে বসে আছে অভি। বাড়ির সবাই দাঁড়ায় আছে। আফরিন বেগম রোদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে। কাজী সাহেব রোদ আর অভির বিয়ে পড়ানো শুরু করলো। কাজী সাহেব শান্ত কণ্ঠে বলে, কনে রোদ চৌধুরী, পিতা আসাদ চৌধুরী, আপনি কি 1 কোটি টাকা দেন মোহরে? অভি তালুকদার, পিতা রাশেদ তালুকদার, আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন বা কবুল। পুরো ঘর নিস্তব্ধ। সবার চোখ রোদের দিকে। রোদের হাত কাঁপছে, চোখে অদ্ভুত ভয় আর দ্বিধা। ঠোঁট নাড়ল কিন্তু কোনো শব্দ বেরোল না। কাজী সাহেব আপনার বলল, আপনি কি কবুল করছেন? রোদ চোখ বন্ধ করে ফেলল। রোদের চোখে পানি, বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা, শ্বাস আটকে আসছে। কাজী সাহেব পুনরায় বলে, মা আপনি কি কবুল করছেন? রোদ এবার চুপ। রোদ কেন জানি গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আফরিন বেগম রোদের কাছে এগিয়ে এসেন। রোদকে শান্ত করে বলেছেন, কী হয়েছে রোদ, কোনো সমস্যা? রোদ কিছু বলে না, দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আফরিন বেগম রোদকে কবুল বলতে বলে। রোদ কিছু বলে না, চুপ করে মাথা নিচু করেছে। কেন জানি না গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কাজী সাহেব পুনরায় আবার বলে, আপনি কি কবুল করছেন? রোদ কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে। হঠাৎ গুলির শব্দ, বাড়ির সবাই জড়সড় হয়ে যায়। ভয়ে কেউ উঠা থেকে দাঁড়িয়ে যায়। আফরিন বেগম শব্দের উৎস ধরে সামনে দাঁড়াতে দৃষ্টি স্থির হয়ে যায়। শুভ্র দাঁড়িয়েছে, কালো শার্ট, কালো কোট, সাথে কালো প্যান্ট, চুলগুলো অগোছালো, দৃষ্টি এলোমেলো, চেহারায় মলিনতা। ফর্সা মুখটা কেমন শুকিয়ে গেছে, রাগের জন্য কপালে রগ ফুলে আসছে। আফরিন বেগম কিছু বলে না। রোদ বসা থেকে দাঁড়িয়ে যায়। শুভ্র এগিয়ে এসে রোদের দিকে শক্ত করে রোদের হাত চেপে ধরে। রোদ ভয়ে গুটিয়ে যায়। শুভ্র রোদকে হাত ধরে টেনে বিয়ের স্টেজ দিয়ে নামতে নিলে অভি রোদের হাত টেনে ধরে। শুভ্রের পা থেমে যায়। পেছন দিকে ফিরে তাকায় অভির দিকে। শুভ্রের দিকে তাকাতে অভি শুকনো ঢোক গিলে। অভি আমতা আমতা করে, মিস্টার শুভ্র রোদের হাতটা ছাড়ুন। এইভাবে রোদের উপর জোর খাটানোর রাইট আপনার নেই। শুভ্র রাগে তেতে উঠে বলে ওঠে, এখন তুই আমাকে রাইট শেখাবি? শুভ্রের কথায় অভি কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। পুনরায় বলে, কে আপনি? আর রোদের হাত বা কেন ধরেছেন আপনি? শুভ্র এবার যেন আরও রেগে ফেটে পড়ে। অভির থেকে রোদের হাত এক ঝটকায় ছাড়িয়ে অভির পাঞ্জাবির কলার চেপে ধরে। রাগে কিরমির করে বলে, বউ ভাই আমার বউ, শুভ্র চৌধুরী বউ, বুঝতে পারছিস? অভিকে ধাক্কা দিয়ে দূরে সরে দেয়। অভি কিছু দূরে গিয়ে পড়ে। শুভ্র আবার রোদের কাছে এগিয়ে এসে রোদের হাত ধরে নিলে রোদ 2 কদম পিছিয়ে যায়। শুভ্র রাগে চোখে তাকায় রোদের দিকে। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি এখান থেকে যান, আমি আপনার সাথে যাব না। ব্যাস। রোদের এই কথা নিতে শুভ্র চরম রাগ পর্যায়ে নিতে শুভ্র কোমরে গুজে রাখা বন্দুকটা দিয়ে রোদের পরনে থাকা লাল দোপাট্টায় এক টানে ছিঁড়ে ফেলে। রোদের খোঁপা করা চুলগুলো মুঠো ধরে বন্দুক রোদের মুখের ভিতরে ধরে। রোদ ভয়ে জমে যায়। শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে, 400 গ্রামের শরীর, এত সাহস! শুভ্র চৌধুরী বউ হয়ে অন্য পুরুষের বউ হওয়ার
জন্য বউ সেজেছিস? এই তোর কলিজা কত বড় হয়েছে রে? কলিজা কাঁপেনি? তুই ভয় লাগেনি? স্বামী থাকতে অন্য পুরুষকে বিয়ে? আফরিন বেগম এগিয়ে আসতে নিলে শুভ্র চেঁচিয়ে উঠে বলে ওঠে, মিসেস চৌধুরী ওখানে থেমে যান। অনেক ভুল হয়েছে। আপনার মা মেয়ের স্মৃতি ভোলার নাটক এবার তো থামুন। আফরিন বেগমের পা থেমে যায়। শুভ্র রোদের চুল আরও শক্ত করে চেপে ধরে বলে, চেয়েছিলাম আমার ভয়ঙ্কর রূপটা তোর সামনে না আসুক, যার জন্য তোর থেকে ছয়টা মাস দূরে থেকেছি, যার সুস্থতার জন্য থেকে দূরে থেকেছি। সে তো অনেক আগে থেকে সুস্থ। এত সুন্দর নাটক করলি আর আমি বুঝতে পারলাম না। আমাকে পড়াতে চেয়েছিস তাই না, যার জন্য এসব করছিস? কিন্তু তুই এটা কি করে ভুলে গেলি? আমাকে পড়াতে আসলে তুই নিজেই পড়ে শেষ হবি। আমার বউ হয়ে অন্য পুরুষের বউ হওয়ার সাহস তুই পেলি কোথায় বল আমাকে? রোদের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। শুভ্র রোদকে কিছু দূরে ধাক্কা মেরে ফেলে বলে ওঠে, যা চলে যা আমার সামনে। তোর মতো বেয়াদব নারী আমার দরকার নেই, সরে যা আমার সামনে থেকে। শুভ্র দুই কদম সামনে এগিয়ে আসে আফরিন বেগমের কাছে। মিসেস চৌধুরী। শুভ্রর মুখে তাচ্ছিল্য আসে, আপনার মতো শাশুড়ি যেন প্রতি মেয়ে পায়, কিন্তু আপনার মতো মা যেন কোনো ছেলে না পায়। শুভ্র আবার থেমে আবার বলে ওঠে, আচ্ছা মায়েরা নাকি সন্তানের সব কথা জানে, সন্তান কি চায় না চায় সব কিছু জানে, অন্য কেউ না জানুক বুঝুক। আপনি তো জানতেন আমি কি চাই, তাহলে এমনটা কেন করলেন? আমার থেকে আপনার হৃৎপিণ্ড কেড়ে নিলেন। এত বড় ভুল ছিল আমার। সব থেকে অবাক কেন হয়েছি জানেন? আপনি আমার জন্মদাত্রী মা হয়ে আপনি আমার সুখ ভালোবাসা, আমার বেঁচে থাকা একমাত্র কারণকে দূরে সরে দিয়েছেন। শুভ্র বাবা তুই আমার কথা ব্যাস আর কিছু শুনতে চাই না। শুভ্র। আফরিন বেগমের কণ্ঠে অনুশোচনা। শুভ্র পুনরায় আবার বলে, আচ্ছা মা, আমার ভুলটা কি খুব বেশি ছিল? হয়তো বা খুব বেশি। তোমরা সবাই রোদকে দিকটা ভাবলে, রোদকে কষ্ট দিচ্ছে সেটা দেখলে, কিন্তু তুমি তোমার ছেলের দিকটা একবারও ভাবলে না। আমাকে দিনের পর দিন মিথ্যে বেড়াজালে পড়তে হয়েছে। নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে 7টা বছর দূরে থাকছিলাম। আমি কি আদৌ ভালো ছিলাম? শুভ্র তাচ্ছিল্য হেসে বলে, হ্যাঁ আমি রোদকে ভুল বুঝিয়ে কষ্ট দিয়েছি, কিন্তু রোদ যতটা কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। শুভ্র শব্দ করে হেসে বলে, শালা পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না, এদের কষ্ট দেখলে নাটক মনে হয়। আশেপাশে সবার চোখে পানি। আফরিন বেগমের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রোদ মাথা নিচু করে কাঁদছে। শুভ্র যে কথাগুলো বলছে ঠিকই বলছে। কেউ তো একটা বারও শুভ্রের কথা ভাবেনি। শুভ্র যেভাবে ভুল বোঝানো হয়েছিল সেভাবে শুভ্রকে যে কেউ এরকম করবে, কিন্তু আফরিন বেগম আর রোদের স্মৃতি ভুলে যাওয়ার মিথ্যে নাটকের জন্য শুভ্র এতটা আঘাত পেল। তবে রোদ প্রথম যেদিন কোমা থেকে সুস্থ হয় সেদিনে আসলে সে সব কিছু ভুলেই ছিল। পরে আস্তে আস্তে বেশ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে, কিন্তু শুভ্রের সামনে এমন নাটক করছিল যেন রোদ সব ভুলে গেছে। এটা মূলত শুভ্রকে শিক্ষা দেওয়ার জন্য এমন করে আফরিন বেগম আর রোদ। কিন্তু এর পরের মুহূর্তে শুভ্র হঠাৎ লাপাত্তা হয়ে যায়। কোনো খোঁজ না পাওয়ার জন্য আফরিন বেগম রোদের বিয়ে ঠিক করেন অভির সঙ্গে। অভির সঙ্গে রোদের বিয়েটা মূলত একটা নাটক, যাতে শুভ্রকে দেশে ফিরিয়ে আনা যায়। আফরিন বেগম রোমানের থেকে শুনেছে শুভ্র দেশে নেই। আফরিন বেগম কোনো উপায় না পেয়ে রোদের তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করে, কিন্তু একটা মিথ্যে বিয়ের জন্য যে তার ছেলেটা এত বড় আঘাত পাবে সেটা ভাবেনি। রোদ মাথা তুলে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের থেকে কিছুটা সামনে দাঁড়ানো। শুভ্র চলে যেতে নিলে রোদ শুভ্রের হাত চেপে ধরে বলে, প্লিজ আপনি একটাবার আমার কথাটা শুনুন। শুভ্র হাত ছাড়িয়ে বলে ওঠে, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। শুভ্র ভাই, তুই কখনো আমাকে বুঝিস নি রোদ, কখনো না। তুই যদি কখনো আমায় বুঝতিস তাহলে অন্য কারোর জন্য বউ সাজতিস না। তোর মতো বেয়াদব নারী এই শুভ্র চৌধুরীর জীবনে দরকার নেই। যা, আজ থেকে পর থেকে তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। আর শোন, আমি তোকে ভালোবাসি না তোকে বড্ড। অভিমানে কথাগুলো বলে সোজা বাড়ি থেকে চলে যায়। রোদ ঠাস করে মাটিতে বসে পড়ে। আজ যেন শুভ্রের শান্ত কণ্ঠে বলা কথাগুলো তার হৃদয়ে গিয়ে ঠেকেছে। বড্ড অভিমানে এসে মানুষগুলো জীবন থেকে হারিয়ে যায়, তারা কি কখনো ফিরে আসে? বাঁধনহারা প্রেম সিজন 2 প্রথম কন্টিনিউ দিব গল্পটা, কন্টিনিউ দিব। বাঁধনহারা প্রেম সিজন 2টা শেষ করে দিব।
আমি সবসময় বলি আমি যা গল্প শুরু করি প্রত্যেকটাই দেবো। আর অনুভূতি তুমিটা আমি দেই নেই, কারণ ওটা আমার আর একটা চ্যানেল, ওই চ্যানেলে দেওয়া আছে।